নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস পার্ট 9 নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা দেখো, এখানে এক পিকচার চলে আসছে। পিকচারে দেখো উল্লেখ রয়েছে যে রিসেন্ট অর্থাৎ আজকে থেকে ক্লাসের রুটিন একটু চেঞ্জ করা হলো। ঠিক আছে, কখন কোন ক্লাস হবে দেখে নাও। ঠিক আছে, জিকে ক্লাস হবে প্রত্যেক দিন সকাল 9টাতে, আর জেনারেল সায়েন্সের উপর ক্লাস হবে বিকেল 3টাতে। ঠিক আছে, তো তোমরা একটু নোট করে নেবে, সময়টা দেখো বিস্তারিত তথ্য রয়েছে। তো চলো আজকের ক্লাস শুরু করার আগে তোমাদেরকে কিছুগুলো কথা যেগুলো বলা প্রয়োজন। দেখো, আমরা ডাব্লিউপি স্পেশাল টার্গেট রেখেছি 3000 কমনযোগ্য প্রশ্ন উত্তর। আর এই 3000 কমনযোগ্য প্রশ্ন উত্তর প্রত্যেক চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই নয় যে শুধু ডাব্লিউপি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, যেখানেই তোমরা জিকে থেকে নাম্বার হবে সেখানে দেখবে এই প্রশ্নগুলো কমন দেখা যাচ্ছে। ওকে, কারণ যে সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করব ক্লাসের মাধ্যমে সমস্ত প্রশ্নই কিন্তু বিগত 10 বছরের নানান পরীক্ষায় জিজ্ঞেস করা প্রশ্ন, আর সঙ্গে বিস্তারিত তথ্য তো রয়েছে। তোমরা তো জানোই যে আমি কিভাবে ক্লাস করাই। তো দেখো, তোমাদের জন্য কালকে যেটা কমেন্ট টাস্ক ছিল, ঠিক আছে, তার উত্তর আগে তোমরা জেনে নাও। ভারত ও শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে? তো সঠিক উত্তর হবে মান্নার উপসাগর। ওকে, তো চলো এরপর আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। ভারতের কোন উপজাতির মানুষ সবচেয়ে বেশি? ভারতে কোন উপজাতির মানুষ সবচেয়ে বেশি দেখা যায়? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ভিল। ঠিক আছে, ভিল উপজাতির মানুষ সবচেয়ে বেশি দেখা যায়। কেন দেখা যায় দেখো, তথ্য তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, এটা উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে তথ্যটা। দেখো, অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস অফ ইন্ডিয়া, ভিল ইজ দ্য মোস্ট পপুলার ট্রিভিল উইথ এ টোটাল পপুলেশন অফ, দেখো টোটাল পপুলেশন দেওয়া রয়েছে এত পার্সেন্টেজ অফ দ্য টোটাল এসটি পপুলেশন। ঠিক আছে, এটা কিন্তু 2011 সেন্সাস অনুযায়ী। ওকে, আর দেখো গোন্ড, ঠিক আছে, কোথায় রয়েছে গোন্ড? দেখো গোন্ড সেকেন্ড লার্জেস্ট ট্রিবিউট। ঠিক আছে, গোন্ড হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ট্রিবিউট, আর যার পার্সেন্ট হচ্ছে প্রায় 35% মতো এসটিতে। ঠিক আছে, তো অনেক সময় দেখবে যে তোমরা ভারতের কোন উপজাতির মানুষ সবচেয়ে বেশি দেখা যায়, ভিল অপশানে নেই, অপশানে শুধুমাত্র রয়েছে গোন্ড। তাহলে কিন্তু গোন্ডেই সঠিক উত্তর হবে, এই নয় যে অপশানে থাকতেও, যদি অপশানে না থাকে তাহলে কিন্তু গোন্ডকেই টিক করতে হবে। ঠিক আছে, কিন্তু 2011 সেন্সাস অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ রয়েছে কোন উপজাতির, তার সঠিক উত্তর হবে ভিল। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন। ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয়? এর সঠিক উত্তর হবে অপশান সি, ভারতের কর্ণাটক রাজ্যে সব থেকে বেশি কফি উৎপাদন হয়। আর যদি বলে বিশ্বে সব থেকে বেশি কফি উৎপাদন কোথায় হয়, তাহলে সঠিক উত্তর হবে কোথায়? ব্রাজিলতে সব থেকে বেশি কফি উৎপাদন হয়। ওকে, দেখো ভারতের দ্বিতীয় সব থেকে বেশি কফি উৎপাদন হয় কেরালা রাজ্যের মধ্যে, আর তৃতীয় সব থেকে বেশি কফি উৎপাদন হয় তামিলনাড়ু রাজ্যের মধ্যে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। তিস্তা নদীর উৎপত্তি হয়েছে পূর্বতম হিমালয় থেকে। ঠিক আছে, আর সিকিম রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে, আর তারপরে পশ্চিমবঙ্গ বাংলাদেশে গিয়ে শেষে বে অফ বেঙ্গলে মিলিত হয়েছে, মনে রেখো। ঠিক আছে, এছাড়াও দামোদরকে কি বলা হয় পশ্চিমবঙ্গের? ঠিক আছে, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। যেমন বিহারকে কি বলা হয়, বিহার দুঃখ বলা হয় কোন নদীকে? কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। ঠিক সেরকমই দামোদর নদীকে পশ্চিমবঙ্গের কি বলা হয়, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আশা করছি এটা তোমরা সবাই পারবে। চলো পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? অপশন অনুযায়ী। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, বক্সাদুয়ারতে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয়। বক্সাদুয়ার কোন জেলার মধ্যে অবস্থিত? আলিপুরদুয়ার এর মধ্যে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। ওকে, দেখো সর্বাধিক বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তরে যে রয়েছে যে জেলাগুলো সেগুলোর মধ্যেই হয়। ঠিক আছে, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার। আর সবথেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, এই জেলাগুলোতে সবথেকে কম বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তার মধ্যেও সবথেকে কম বৃষ্টিপাত হয় বীরভূমতে। ঠিক আছে, বীরভূমের এক্সাক্ট কোন স্থানটা ঠিক এখন আমার মাথায় আসছে না, তো বীরভূমের মধ্যেই রয়েছে সেই স্থানটা। ওকে, বালুরঘাট কোথার সদর দপ্তর? ঠিক আছে, দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর হচ্ছে বালুরঘাট, মনে রেখো। সুন্দরবন রিলেটেড তো অনেক প্রশ্ন তোমরা জেনেছো। সুন্দরবন কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনার মধ্যে অবস্থিত। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা, এটাও কিন্তু মনে রেখো। পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা হচ্ছে কলকাতা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। হিমাচুরিয়া রোগ হয় নিম্নের কোন পদার্থ মূত্রে থাকলে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রশ্ন বলছে যে ইউরিনের মধ্যে কোন পদার্থ
উপস্থিত থাকলে সেটা হিমাচুরিয়া রোগের লক্ষণ ধরা হয়। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন বি। ইউরিনের মধ্যে যদি ব্লাডের উপস্থিতি থাকে বা ইউরিনের মধ্য দিয়ে যদি ব্লাড বের হয় তাহলে সেটা হিমাচুরিয়া রোগের লক্ষণ ধরা হয়। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করে যে ইউরিনের কালার অর্থাৎ মূত্রের কালার ঈষৎ হলদে হয় কেন? তার কারণ হচ্ছে ইউরিনের মধ্যে হিমোগ্লোবিনের উপস্থিতি। হিমোগ্লোবিন থাকার জন্যই মূত্রের বা ইউরিনের কালার ঈষৎ হলদে হয়। ওকে, আরেকটি প্রশ্ন তোমাদেরকে এখানে আমি করছি। ঠিক আছে, তোমরা ইউরিনের পিএইচ মান কে কে বলতে পারবে? ঠিক আছে, ইউরিনের পিএইচ মান কত? যদি না জেনে থাকো তো দেখো চ্যানেলে ভিজিট করো, একটা পিএইচ মান রিলেটেড ভিডিও রয়েছে। সেই ভিডিওতে 1 থেকে 40টিরও বেশি গুরুত্বপূর্ণ পিএইচ মান উল্লেখ করা হয়েছে। আর আই হোপ তোমরা যদি সেই ভিডিওটি দেখে নাও তো আর পিএইচ মান রিলেটেড কোনো প্রশ্ন তোমরা পরীক্ষায় মিস করবে না। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। ওকে, কত সালে? 8 থেকে 9 সেঞ্চুরির মধ্যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন রাজা ধর্মপাল। দেখো পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? ধর্মপাল। ওকে, এবার তোমাদেরকে প্রশ্ন করছি যে পাল বংশের শেষ রাজাকে আর পাল বংশের প্রতিষ্ঠাতাকে। এই দুটি প্রশ্ন খুবই সহজ প্রশ্ন, অপশানের মধ্যেই রয়েছে। ঠিক আছে, আশা করছি তোমরা পারবে। পাল বংশের প্রতিষ্ঠাতাকে আর পাল বংশের শেষ রাজাকে। ওকে, দেখো এবার এখান থেকে তোমাদের কিছুগুলো প্রশ্ন আমি বলে দিচ্ছি, প্রশ্নগুলো নোট করবে। প্রশ্ন জিজ্ঞেস করে যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে ডেস্ট্রয় অর্থাৎ ধ্বংস করেছিলেন? বা নালন্দা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়কে একই জন ব্যক্তি ধ্বংস করেছিলেন বা ডেস্ট্রয় করেছিলেন। তিনি কে? তিনি হলেন মোহাম্মদ বিন তুগলকের কমান্ডার মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কত সালে ডেস্ট্রয় করেছিলেন এই দুটো বিশ্ববিদ্যালয়কে? 1193 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তরায়ের প্রথম যুদ্ধ 1191, 1192 হচ্ছে তরায়ের দ্বিতীয় যুদ্ধ। সেখানে পৃথ্বীরাজ চৌহান হেরে যায়। তারপরে মোহাম্মদ ঘুরি কী করে? ভারতে তার বসতি স্থাপন করে। আর ঠিক তারপরেই তার যে কমান্ডার মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে নির্দেশ দেয় এই দুই বিশ্ববিদ্যালয়কে নষ্ট করার জন্য। আর বখতিয়ার খলজি যখন নালন্দা বিশ্ববিদ্যালয় আগুন লাগিয়েছিলেন, তোমরা কল্পনা করতে পারবে না, 6 মাস আগুন জ্বলেছিল। ঠিক আছে, 6 মাস আগুন জ্বলার পর নালন্দা বিশ্ববিদ্যালয় আগুন নেভানো হয়েছিল। তাহলে 6 মাসে কত বই জ্বলেছে আর কত বই ছিল, ঠিক আছে, বা কত গ্রন্থ ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তোমরা কল্পনা করতে পারবে না। যদি আজ নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এগুলো থাকতো ভারতে, তো ভারতের এক আলাদাই রূপ এখন বর্তমানে দেখা যেত। কিন্তু আফসোস সেই তথ্য বা সেই গ্রন্থাবলী বর্তমানে আর নেই, যেহেতু সেগুলোকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। ওকে, তো যাই হোক, চলো পরবর্তী প্রশ্ন। ইতিহাসের মধ্যে ভাবুক হলে হবে না। জালিয়ানওয়াগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? জালিয়ানওয়াগ হত্যাকাণ্ড কত সালে হয়? 13 এপ্রিল 1919 সালে হয় জালিয়ানওয়াগ হত্যাকাণ্ড। তো এই হত্যাকাণ্ডে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন? ওকে, এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, জেনারেল ডায়ার। দেখো আজকে তো একটু মানে আমাদের এই সাইডে একটু গ্রাম সাইডে, ঠিক আছে, পৌষ পার্বণ মকর সংক্রান্তির পুজো চলছে তো, ঠিক আছে, তার জন্য একটু হয়তো নয়েজ আসতে পারে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, তবু আমি তোমাদেরকে যেহেতু কথা দিয়েছিলাম যে ক্লাস করাবো, সো ক্লাস হবে। ওকে, তো যাই হোক, চলো অ্যান্সার দেখে নেওয়া যাক। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, জালিয়ানওয়াগে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কে? জেনারেল ডায়ার। ওকে, আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করে যে জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিলেন? তো জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন উধম সিং। কেন জানো? কারণ যখন জেনারেল ডায়ার 1919 সালে 13 এপ্রিলে গুলি চালানোর নির্দেশ দেন, তখন উধম সিংয়ের পরিবার সেই গুলির মাধ্যমে শেষ হয়ে যায়। আর সেখানে উধম সিং প্রতিজ্ঞা করেন যে তিনি জেনারেল ডায়ারকে হত্যা করবেন এবং ইংল্যান্ডে গিয়ে তিনি হত্যা করেছিলেন। ঠিক আছে, চলো এবার অপশন থেকে কি কি প্রশ্ন হয় আমরা জেনে নিই। সাইমন কমিশন কবে ভারতে আসে? জন সাইমন 1930 সালে। ঠিক আছে, সাইমন কমিশনের প্রতিরোধ করতে গিয়ে কে? লালা লাজপত রায় মারা যান। ওকে, চলো চতুর্থ অপশন দেখো, লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন 1947 থেকে 1948 ভারতের গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, তিনি ভারতকে বিভাজন করেন লর্ড মাউন্টব্যাটেন প্ল্যান দ্বারা। ওকে, আর এই জালিয়ানওয়াগ হত্যাকাণ্ডের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজদের দেওয়া নাইট উপাধি বা স্যার উপাধি ত্যাগ করে দেন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? ঠিক আছে, নব্যপ্রস্তর যুগে, এই প্রশ্নগুলো কিন্তু রিসেন্ট যে দুটো প্রশ্ন আলোচনা করলাম আর এই প্রশ্নটা, এটা কিন্তু WP লেডি কনস্টেবল 2018 জিজ্ঞেস করা প্রশ্ন। ঠিক আছে,
তো চলো পরবর্তী এর উত্তর কি হবে? এর উত্তর হবে অপশন ডি। নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? ব্রোঞ্জ। ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিনের মিশ্রণ। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে ব্রোঞ্জ কিসের মিশ্রণ? তামা ও টিনের মিশ্রণ হচ্ছে ব্রোঞ্জ। ওকে, আর নব্যপ্রস্তর যুগে নতুন করে কোন ধাতুর ব্যবহার শুরু হয়েছিল? কোফার ও কোফার ও গোল্ড। ঠিক আছে, এই দুটোর কিন্তু ব্যবহার শুরু হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়েছে যার নাম নাম্মা মেট্রো? প্রশ্ন পড়ে নাও, দক্ষিণ ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়েছে যার নাম নাম্মা মেট্রো? প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে শাউটিংয়ে, বাট কিছু করার নেই, তোমাদেরকে কথা দিয়েছি, সো ক্লাস করাবোই। ওকে, তো চলো পরবর্তী নয়, এর উত্তর দেখে নেওয়া যাক। এর উত্তর কী হবে? এর উত্তর হবে অপশন এ। দক্ষিণ ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়? অপশন এ বেঙ্গালুরু, যার নাম হচ্ছে নাম্মা মেট্রো। ওকে, আর যদি জিজ্ঞেস করে যে ভারতের মধ্যে প্রথম মেট্রো রেল বা পাতার রেল কোথায় চালু হয়, কত সালে? 1984 সালে প্রথম মেট্রো রেল চালু হয় কোথায়? কলকাতাতে। ওকে, এটাও কিন্তু মনে রাখা। আর বর্তমানে সব থেকে উন্নত মানের মেট্রো রেল কোথায় চালু রয়েছে বা চলছে? সেটা হবে দিল্লি। ওকে, দিল্লি মেট্রো কিন্তু সব থেকে উন্নত মানের মেট্রো। চলো পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা বলে রেগুর মৃত্তিকা। আর এই রেগুর মৃত্তিকায় সব থেকে ভালো চাষ কি হয়? কার্পাস চাষ বা পাট চাষ সব থেকে ভালো হয় রেঙ্গুর মৃত্তিকাকে। এই প্রশ্নটা নানানভাবে জিজ্ঞেস করা যেতে পারে, যেমন যে দাক্ষিণাত্যের মালভূমিতে কোন মৃত্তিকা দেখা যায়? রেঙ্গুর মৃত্তিকা দেখা যায়। ঠিক আছে, বা কৃষ্ণ মৃত্তিকা কার অপর নাম? রেঙ্গুর মৃত্তিকার অপর নাম। ঠিক আছে, এই রিলেটেড দাক্ষিণাত্য মালভূমিতে কোন মৃত্তিকা দেখা যায়? ওটা তো বললাম, কৃষ্ণ মৃত্তিকা, রেঙ্গুর মৃত্তিকা। এই ধরনের কি আর তিনটি প্রশ্ন একটু উল্টো পাল্টা করে জিজ্ঞেস করে, ঠিক এক্সাক্ট খেয়াল আসছে না, আমি একটি আলোচনা করলাম আর একটি মনে আসছে না। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ কোন অঞ্চল নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে অপশন এ, তরাই ও ডুয়ার্স নামে পরিচিত পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশ অঞ্চল। ঠিক আছে, পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশ অঞ্চল তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। চলো পরবর্তী প্রশ্ন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটা এস্টাবলিশড হয় কত সাল আগে বলে দিই। এটা এস্টাবলিশড হয় 2014 সালে। কার দ্বারা? ব্রিক্সের দ্বারা। ঠিক আছে, তো এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সাংহাইতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে। সাংহাই হচ্ছে চীনের একটি শহর। ওকে, এবার দেখো দ্য হাগে কার হেডকোয়ার্টার রয়েছে? ইন্টারন্যাশনাল কোর্টে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট যে রয়েছে তার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? হাগের মধ্যে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট। আর ওয়াশিংটন ডিসির মধ্যে কার হেডকোয়ার্টার রয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক আর IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? ঠিক আছে, দেখো প্রথমে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ছিল 60 বছর, কিন্তু বর্তমানে আর নেই। এটা নিয়ে ডিটেলস আসছি। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। দেখো ডিটেলস, প্রথমে 60 বছর ছিল, তারপর এটাকে 62 বছর করা হয় কয় দ্বারা? 50তম সংবিধান সংশোধন দ্বারা। ঠিক আছে, 15 অ্যামেন্ডমেন্ট দ্বারা। কত সালে? 1963 সালে। ওকে, আর 65 বছর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স। এটাও কিন্তু মনে রেখো। চলো পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন 1956 সাল অনুযায়ী কয়টি রাজ্য গঠিত হয়? দেখো রাজ্য পুনর্গঠন আইন, ঠিক আছে, কত সালে পাস হয়? এটা সঠিক উত্তর হবে 1956 সালে। এই আইন অনুযায়ী কয়টি রাজ্যকে গঠিত করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, 14টি রাজ্যকে গঠিত করা হয় এই আইন অনুযায়ী। রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী 14টি রাজ্যকে গঠন করা হয় 1956 সালে। ওকে, দেখো যখন ভারত স্বাধীন হয় 1947 সালে, তখন তার সব রাজ্যগুলো এরকম ছিল না যে বর্তমানে যেমন রয়েছে 28টি রাজ্য, এরকম তো ছিল না। সেগুলোকে সব একত্রিত করতে হয়েছিল। আর সেই একত্রিতের প্রধান ভূমিকা পালন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। দ্যাটস ওয়াই সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, ভারতে আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? বা এই প্রশ্নটা উল্টো জিজ্ঞেস করতে পারে যে ভারতে আর্থিক নীতি কি কন্ট্রোল করে? ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের আর্থিক নীতি প্রণয়নে সরাসরি যুক্ত। ওকে, দেখো RBI রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠাকে করেন। রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা ভুল বললাম, যে RBI প্রতিষ্ঠাকে করেন। RBI প্রতিষ্ঠা কত সালে? 1935 সালে। ঠিক আছে, এবার এর জাতীয়করণ কবে হয়? এর জাতীয়করণ হয় 1949
সালে। ঠিক আছে, বর্তমানে আরবিআই এর চেয়ারম্যান কে রয়েছেন? শক্তিকান্ত দাস। ওকে, চলো অনেকগুলো প্রশ্ন বললাম। এর পরবর্তী প্রশ্ন দেখো, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কে বলেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, স্যার এডউইন স্যান্ডিজ। ঠিক আছে, তিনি বলেছিলেন হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই সেন্টেন্সটি। ওকে, অনেকবার তোমরা দেখেছো যখন স্টোরি রাইটিং করেছো, মোরালে এটা ছিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে শ্রেষ্ঠ পলিসি। তো এটার প্রথম বলেছিলেন স্যার এডউইন স্যান্ডিজ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, যত মত তত পথ উক্তিটি কার? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন এ, রামকৃষ্ণদেব। ঠিক আছে, পরমহংস রামকৃষ্ণদেব এই উক্তিটি দিয়েছিলেন, যত মত তত পথ। দেখো আমি ব্যক্তিগত মতামত প্রদান করছি তোমাদেরকে এখানে কিছু। ঠিক আছে, যত মত তত পথ এই উক্তিটি যদি ভালোভাবে তোমরা জাজ করো, যদি কোনোদিন ঠান্ডা মাথায় কোনো ফাঁকা জায়গাতে ভাবো, তো বুঝতে পারবে যে এই উক্তিটির মধ্যেই কিন্তু জগতের প্রায় অর্ধেক রহস্য লুকিয়ে রয়েছে। ঠিক আছে, মানে জীবনশৈলী তোমার অনেক সহজ হয়ে যাবে এই উক্তিটি যদি তুমি ভালোভাবে বুঝতে শেখো বা ভালোভাবে জানো যে উক্তিটি কী বলতে চাইছে। ঠিক আছে, যত মত তত পথ উক্তিটি হয়তো 4টি শব্দের, কিন্তু এই উক্তিটির মধ্যে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু অর্থ রয়েছে। চেষ্টা করবে এটাকে তোমরা একবার কোন সময় ফাঁকা সময়ে, ঠিক আছে, ঠান্ডা মাথায় ভাবার যে উক্তিটি কী বলতে চাইছে, এটাকে ভালোভাবে অ্যানালাইসিস করবে। যাই হোক, দেখো গান্ধীজির বিখ্যাত উক্তি হচ্ছে ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে। বিবেকানন্দর বিখ্যাত উক্তি, ঠিক আছে, অনেকবার জিজ্ঞেস করে যে জীব সেবায় শিব সেবা, এটা কার উক্তি? স্বামী বিবেকানন্দর উক্তি। ওকে, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বিখ্যাত উক্তি তোমরা কি জানো? সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবে যদি জেনে থাকো তো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, খালসা পন্থ কে স্থাপন করেন? ঠিক আছে, খালসা পন্থ কে স্থাপন করেন? খালসা পন্থ কিন্তু স্থাপন করা বা শুরু হয়েছিল কত সালে? 1699-তে। কে শুরু করেছিলেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গুরু গোবিন্দ সিং খালসা পন্থ শুরু করেছিলেন। ওকে, দেখো গুরু নানক হলেন প্রথম গুরু, ঠিক আছে, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। আর দশম গুরু কে? এটা তোমরা কি পারবে? ঠিক আছে, উত্তরে কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে, দশম গুরুকে, শিখ ধর্মের দশম গুরুর নাম কি? ওকে, যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানাবে। চলো পরবর্তী প্রশ্ন, বাংলায় প্রথম বাংলা সংবাদপত্র হলো নিম্নের কোনটি? বাংলায় প্রথম বাংলা সংবাদপত্র, প্রশ্নভাবে পড়ে নেবে। ঠিক আছে, বাংলায় প্রথম সংবাদপত্র বললে কিন্তু এটা উত্তর হবে না, তো সঠিক উত্তর হবে অপশন এ, দিগদর্শন। যদি জিজ্ঞেস করে বাংলায় প্রথম সংবাদপত্র, তাহলে সঠিক উত্তর হবে সমাচার দর্পণ। কিন্তু এখানে বলছে বাংলাতে, ঠিক আছে, প্রথম সংবাদপত্র, তাহলে সঠিক উত্তর হবে দিগদর্শন। ওকে, আর যদি বলে বাংলায় প্রথম সংবাদপত্র তাহলে হবে সমাচার দর্পণ। আর যদি জিজ্ঞেস করে ভারতের প্রথম সংবাদপত্র তাহলে হবে হিকি গ্যাজেট। ঠিক আছে, যেটা আয়ারল্যান্ডের এক ব্যক্তি স্টার্ট করেছিলেন, সেটা কিন্তু উইকলি নিউজ পেপার ছিল। ওকে, চলো পরবর্তী এবং আজকে শেষ প্রশ্ন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অযোধ্যা পাহাড়, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু বা বড় পাহাড় হচ্ছে অযোধ্যা পাহাড়। তো এই পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি? সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে অপশন বি, গড়গাবুরু হচ্ছে সর্বোচ্চ সিংহের নাম। ঠিক আছে, আবার ধরা হয় যে এটা গড়গাবুরু, যে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গড়গড়গুরু। ঠিক আছে, যাই হোক আরেকটি প্রশ্ন তোমাদেরকে এখানে বলে দিই, মা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? মা ভাগ্নে পাহাড় গোরখাপুর আবার বলছি, বীরভূমের মধ্যে অবস্থিত। ঠিক আছে, অনেকবার জিজ্ঞেস করে যে মা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? বীরভূমের মধ্যে অবস্থিত। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম। ওকে, তো দেখো এবার তোমাদের জন্য কমেন্ট টাস্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, যেটা তোমরা উত্তর কমেন্ট বক্সে জানাবে যে কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন বা প্রাণদণ্ড দিয়েছিলেন। ঠিক আছে, গুরু রামদাস কি করেছিলেন? গুরু রামদাস অমৃতসরের স্বর্ণ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন। ঠিক আছে, যেটাকে গুরু অর্জুন দেব শেষ করেন। ওকে, তো যাই হোক এখানে উত্তর তোমরা জানাবে যে কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব প্রাণদণ্ড দিয়েছিলেন বা হত্যা করেছিলেন। ঠিক আছে, কমেন্ট বক্সে জানাবে এর উত্তর। তো আজকের ক্লাস শেষ হয়ে গেল। দেখো ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, আর ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদেরকে আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম, ঠিক আছে, যে আজকে একটু শাউটিং বা নয়েজ হতে পারে। ঠিক আছে, তো তার জন্য ক্ষমা প্রার্থী, প্লিজ কিছু মনে করো না। যেহেতু আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ক্লাস করাবো, সো ক্লাস করাতেই হলো, তাও একটু আপলোড করতে দেরি হয়ে গেল। তো যদি ভিডিও ভালো লাগে, উপকৃত মনে হয়, তো শেয়ার করতে ভুলো না, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দাও, কারণ আমার পরিশ্রম তখনই সার্থক হবে যখন এই ভিডিও দ্বারা বেশি বেশি ছাত্রছাত্রী উপকৃত হবে। ওকে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে নাও, তাহলে ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, আর পিডিএফ নিয়ে চাপ নেই, পিডিএফের লিঙ্ক নয়, পিডিএফটা আমি পুরো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো। ওকে,
আর নানান যদি কোনো আপডেট তোমরা জানতে চাও তো আমাকে পার্সোনালি ফলো করতে চাইলে দেখো আমার পার্সোনালি প্রোফাইলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে তোমরা ফলো করতে পারো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো। সফলতা একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।